আমন্ত্রণ সব খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। দর্শক, রাত 10:30 নাগাদ রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে আগুন লাগে। এখন আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় 10টির মতো ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। সেখানকার তথ্য একটু তার মাধ্যমে আমরা জেনে নিতে চাই। বিজয়, প্রায় 1.5 ঘন্টা তো হয়ে গেল, আগুনের এই মুহূর্তের আপডেট কি আছে আপনার কাছে, এবং এই অগ্নিকাণ্ডের কারণ এবং এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা আমরা জানতে পারিনি, এবং আগুনের আসলে সূত্রপাত আসলে কোথায় থেকে সেটিও আমরা জানি না। আমি একটু সরাসরি একটু দেখাতে চাই যে যেই ভবনটিতে এসে আগুন লেগেছে সেই ভবনটি টিসিবি ভবনের পাশের ভবন, অর্থাৎ কারওয়ানবাজার যে কাঠপট্টি আছে সেই কাঠপট্টির পাশে যে ভবনটি, সেই ভবনেই আগুনটি মূলত লেগেছে। এবং আমি তার পাশের ভবন থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভবনের জানালা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এবং সেখান দিয়ে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত আমরা কিছুটা শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে। তবে আমি যখন এসেছি তখন 8টি ইউনিট কাজ করছিল, এখন আরও 2টি ইউনিট যোগ হয়ে মোট 10টি ইউনিট কিন্তু কাজ করছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই স্মৃতি, যে এখন পর্যন্ত এই মুহূর্তে 10টি ইউনিট কাজ করছে এবং 10:28 কিন্তু আগুন লাগার যে খবর সেটি ফায়ার সার্ভিস পায়, এবং খবর পাওয়ার সাথে সাথে 10:45 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, এবং এরপরেই আসলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং এখন পর্যন্ত আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি আমরা বলতে পারছি না। তবে এখন আমি যেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি, তাতে ভেতরে কিছুক্ষণ আগেও আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার ভেতর দিয়ে পানি দেওয়ার পর থেকে এখন কিছুটা কম দেখতে পাচ্ছি আমি আগুনের শিখা। এবং ভবনের ভেতরও আমি কিছু ফায়ার সার্ভিস কর্মীদের ঢুকতে দেখেছি, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরেও কেউ আসলে আটকা পড়ে আছে কিনা সেটিও নজরদারি করছেন। এবং এখন পর্যন্ত আসলে ভবনের ভেতরে কেউ আটকে নেই এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ভবনের ভেতরে কোনো ধরনের কোনো আগুন যেন না ছড়াতে পারে সেই চেষ্টাও ফায়ার সার্ভিস করছে। এবং ফায়ার সার্ভিস কিন্তু ভবনের 2 পাশ থেকে আসলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি, মানে মানুষের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা আমরা জানতে পারিনি, কেউ হতাহত এখন পর্যন্ত হয়নি এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস আসার সাথে সাথে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এবং এখন এই পুরো এলাকাটি সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এমনটাই দেখতে পাচ্ছি। এবং এই সাদা ধোঁয়ার কারণে আসলে আশেপাশের অনেকেরই অনেক ধরনের নিঃশ্বাসিত সমস্যা হচ্ছে। এবং এই ভবনের পাশের কয়েকটি ভবন রয়েছে, যেই ভবনগুলোতে আসলে আগুন যেন না ছড়িয়ে পড়ে সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে ফায়ার সার্ভিস। এবং এখন পর্যন্ত আমরা এই তথ্যই জানতে পেরেছি। এবং আগুনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটিতে আসলে দেখা যাচ্ছে যে আগুন হয়তো কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কারওয়ানবাজারের যে কাঠপট্টির যে একতলা ভবন রয়েছে সেই একতলা ভবনের ছাদে উঠে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে এবং পানি দিচ্ছে। এবং যেহেতু ভবনের ভেতরে ঢুকে আসলে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য তারা কিন্তু জানালার যে কাঁচ রয়েছে সেই কাঁচগুলো ভেঙে কিন্তু পানি দেওয়া। এ ব্যাপারে আরও বেশ কিছু তথ্য আমরা পরবর্তীতে আপনার মাধ্যম থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ বিজয় আপনাকে। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি। মঙ্গলবার 2 ভাগে হবে এই শপথ অনুষ্ঠানটি। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন সেখানে। আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে নবীন প্রবীণদের সমন্বয় হবে নতুন এই মন্ত্রিসভা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3,500 অতিথি।
বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে সংসদ সদস্যদের শপথ হবে, একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। তারেক রহমানের বিরোধী দলের বাসায় যাওয়ার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বয়ে এনেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন যে নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল, তবে দেশ এবং ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানিয়েছেন কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। এই কালচারটা, এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, তো এটা একদমই নতুন একটা বিষয় এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে। আমাদের বাসভবনে এসেছেন, এটা নিয়ে আমরা সবাই খুব উৎফুল্ল। সে যেভাবে সবার সাথে দেখা করতেছে, এই জিনিসটা আমাদের কাছে একটা অসাধারণ একটা মনে হয়েছে, মানে একটা আলাদা কিছু। আগামীতে উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, আমরা এই মেসেজটাই দেখতে চাই। আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। পরে ইসলামী আন্দোলনের আমির জানান, সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান। তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন। আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি, তখন তো আপনারা করবেন। দলটির মুখপাত্র জানান, মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জাতির উদ্দেশ্যে সপ্তম এবং শেষ ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, 12 তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে, আর 18 মাসের সরকারের প্রধান অর্জন হিসেবে এগিয়ে রাখলেন জুলাই সনদকে। দল মত নির্বিশেষে এই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ডক্টর ইউনূসের। তিনি বললেন, শূন্য থেকেও নয়, তিনি শুরু করেছিলেন মাইনাস থেকে, বাকিটা সবাইকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে জানিয়ে গেছেন, ন্যায়ভিত্তিক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। সকলের প্রতি আমার আন্তরিক সালাম।
জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের। শুরুতেই বললেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কথা। জানালেন এই নির্বাচন ছিল উৎসব মুখর। ঈদের পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ ছিল ইতিহাসের স্মরণীয় বিষয়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। এরপরেই বিদায়ের কথা উঠে এলো তার কণ্ঠে। জানালেন প্রধান উপদেষ্টা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। বললেন দায়িত্ব নেয়ার পর সবচাইতে কঠিন কাজ ছিল দেশকে সচল করা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুক যুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। ডক্টর ইউনূস জানান ২৪-এর গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনতা, তার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে। ৬০০টি নির্বাহী আদেশের কথাও জানান, যার ৮৪%ই বাস্তবায়ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন জুলাই সনদ, যা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। দেশের রিজার্ভ $34 বিলিয়ন উন্নীত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন $234 বিলিয়ন পাচার করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। বিশাল ঋণের বোঝা রেখে গেছে, এইসব আমাদের জানা কথা। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম, তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। বলেন দেশের সার্বভৌমত্ব মর্যাদা পুনরুদ্ধারে সফল অন্তর্বর্তী সরকার। জানান কয়েকটি দেশের সাথে হওয়া চুক্তির নানান দিক। নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। ডক্টর ইউনূস বলেন এই সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছিল। আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে 11 দল প্রস্তুত, তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলে জানিয়েছেন জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরও একটি জুলাইয়ের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। এই নির্বাচনের দুটি দিক ছিল। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন। শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে
নির্মম তামাশা করা হয়েছে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না, আমরাও থামবো না। কোনো নয় ছয় চলবে না। সংস্কারে জনগণে যে হাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে যাবে দেশ। বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে জুলাই সনদে সই করেছে দলটির নেতারা। পরে গণমাধ্যমকে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে জুলাই সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে তার দল। মঙ্গলবার শপথের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণতা পেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 5.5 মাসের বৈঠক, 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনা আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের সবকটিতে একমত হতে পারেননি সবকটি দল। নোট অব ডিসেন্ট সহ গেল বছরের 17 অক্টোবর এই সনদে সই করে 24টি রাজনৈতিক দল, কিন্তু শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেনি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা এনসিপি। এমনকি জাতীয় সংসদের স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি। সন্ধ্যা 6টার দিকে দলটির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। স্বাক্ষর শেষে প্রায় সোয়া ঘণ্টা পর বের হয়ে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন, আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি। বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ, তাই সংসদ সদস্য ও সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথের মধ্য দিয়েই শুরু হবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। এর আগে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক গাদা অভিযোগ তোলেন জাতীয় নির্বাচন নিয়ে। বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেটআপটা অনেক আগে করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে, আমার যে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে বসে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে। ভবিষ্যতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন এনসিপির নেতা। এই আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপি যাতে ওগুলো আবার পাহারাদার না হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে গাভীর দুধ বিক্রি করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 7 জন। সোমবার দুপুরে সখীপুরের পেদাকান্দি এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল স্থানীয় মোশাররফ এবং আমজাদের মধ্যে। দুপুরে দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। আহত হয়েছে সেখানে 7 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড চালু করল নতুন কুইক সার্ভিস রেস্টুরেন্ট সিপি 5 স্টার এক্সট্রা। আধুনিক
স্বাস্থ্যসম্মত এবং মনোরম পরিবেশে গ্রাহকদের প্রিমিয়াম মানের ফ্রাইড চিকেন পরিবেশনের লক্ষ্যেই এই আয়োজন। অন্যান্য অতিথিদের মতো সেখানে উপস্থিত ছিলেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট। উপস্থিত ছিলেন সেখানে ফিতা কেটে তিনি নতুন এই সার্ভিসের উদ্বোধন করেছেন। জানিয়েছেন নিজস্ব প্রক্রিয়ায় সেরা খাবার সরবরাহে কাজ করে যাবে এই প্রতিষ্ঠানটি। কঠোর মান নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে আপোষ করা হবে না। ভবিষ্যতেও এমন সার্ভিস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। আহসানুল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রিন হরাইজন 2026 ক্রাউন মাইক্রো এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল পরিবেশ টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন এবং উৎসাহিত করা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান আকর্ষণ ছিল ন্যাশনাল পলিসি কেস কম্পিটিশন, রেজোন্যান্স। বিশ্ববিদ্যালয় পর্যায়ে 8টি বিভাগের মধ্যে তড়িৎ প্রকৌশল বিভাগের দল সার্কিট ব্রেকার শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং যন্ত্র প্রকৌশল বিভাগের মেকা ম্যান্ডেট রানার আপ হয়। রমজান মাস উপলক্ষে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন নিয়ে এসেছে সুলতান সোফরা। বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনে তুর্কি থিমযুক্ত ইফতার এবং ডিনার পরিবেশন করা হবে। ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্সের সহযোগিতায় তুরস্কের খাবার এবং সংস্কৃতিকে তুলে ধরা হবে। মূল আকর্ষণ হিসেবে রয়েছে তুরস্ক থেকে আগত 2 অভিজ্ঞ শেফ। তারা প্রস্তুত করবেন অথেন্টিক বাকলাভা, কুনেফে, শর্মা, তান্তুনি, কাবাব এবং কোফতা সহ বিভিন্ন মুখরোচক খাবার, যা অতিথিদের তুরস্কের স্বাদ এবং আমেজ উপহার দেবে। এছাড়া অতিথিরা উপভোগ করতে পারবেন সেখানে বিশেষ ইফতার বাজার এবং ঢাকা তুরস্ক রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ। দর্শক, এই ছিল সব খবরে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।